আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু নিয়ে হাজির হইনি যা আসলে শেখাতে পারবো, বরং এমন একটি বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি যা আপনাকে হয়তো একটু ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে। তাহলে চলুন কি সেই বিশ্লেষণ তা দেখে নিই। আমাদের বিশ্লেষণ ইংরেজির কেন বেহাল দশা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি কম্পালসরি সাবজেক্ট হিসেবে পড়ে। আমরা যদি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাদ দিই, তাহলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই 7 বছর সে এটা ইন্টেনশনালি পড়ে থাকে এবং এই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা ভাগে বিভক্ত, অর্থাৎ আমরা এখানে দুইটা বিষয় পাচ্ছি এবং পর্যাপ্ত সময়ও দিচ্ছি। এবার একটু খেয়াল করি, এই 7 বছর ইংরেজি পড়ার পর আমাদের এই দেশের অধিকাংশ শিক্ষার্থী না পারে ইংরেজি ভালোভাবে বলতে, না পারে শুনে বুঝতে, না পারে শুদ্ধ উচ্চারণে রিডিং পড়তে, এমনকি না পারে সে নিজের ভাষায় গুছিয়ে 2-4-5টা সেন্টেন্স লিখতে। এখন প্রশ্ন হচ্ছে কেন? সেই কেনর উত্তর আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। দেখেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সপ্তম শ্রেণীর ইংরেজি একটি সিলেবাস এবং এর উপর ভিত্তি করে আমি আপনাদের এখানে বিশ্লেষণ করব। একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ইংরেজি প্রথম পত্র 3টা টার্ম হয়, দ্বিতীয় পত্র তাও 3টা টার্ম হয় এবং প্রথম পত্র হচ্ছে 100 মার্ক, দ্বিতীয় পত্র হচ্ছে 50 মার্কস। তাহলে একটু খেয়াল করেন, একটা স্কুলে যদি 3টা পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং ফাইনাল, যদি 3টা পরীক্ষা হয়, তাহলে ইংরেজি প্রথম পত্রে সে কমপ্লিটিং স্টোরি পড়ছে ফার্স্ট টার্মের জন্য 5টা, সেকেন্ড টার্মের জন্য 5টা এবং থার্ড টার্মের জন্য 5টা। তাহলে টোটাল কয়টা পড়ছে? 15টা। এবার খেয়াল করুন, ডায়ালগ সেম, সে 1 বছরে পড়ছে 15টা এবং প্যারাগ্রাফ ঠিক একইভাবে 1 বছরের জন্য পড়ছে 15টা। শুধুই কি পড়ছে? বরং মুখস্থ করছে, একেবারে চোখ বন্ধ করে মুখস্থ করছে। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পার্টে একজন সপ্তম শ্রেণীর ছাত্র বা ছাত্রী 45টি রাইটিং পার্ট মুখস্থ করছে। এবার যে আমরা ইমেল সেকেন্ড পেপার, যেখানে সে ইমেল পড়ছে 15টা 3 টার্মে, ফর্মাল লেটার পড়ছে 15টা 3 টার্মে, কম্পোজিশন পড়ছে 15টা 3 টার্মে। এইখানে ইমেল অথবা ফর্মাল লেটার আসে, তাহলে কোনো কোনো স্কুলে শুধুমাত্র ইমেল পড়ায়, কোনো কোনো স্কুলে ইমেল এবং ফর্মাল লেটার দুইটাই পড়ায়। আমরা যদি দুটা ধরে নেই, তাহলে সে 1 বছরে এইখানে ঠিক 45টা রাইটিং পার্ট মুখস্থ করছে, শুধুই পড়ছে না বরং মুখস্থ করছে। তাহলে আমরা পেলাম সপ্তম শ্রেণীর একজন ছাত্র 1 বছরে টোটাল রাইটিং পার্ট মুখস্থ করছে 90টা, প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে। এবার আসেন, তাহলে ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটা ঠিক একই রকম ছিল, তার মানে ষষ্ঠ শ্রেণীতে একজন শিক্ষার্থী টোটাল রাইটিং পার্ট মুখস্থ করছে প্রায় 90টা এবং তারপর সপ্তম, এরপর আসে আমরা অষ্টম শ্রেণীর সিলেবাস প্যাটার্নটা এরকম, ইংলিশ ফার্স্ট পার্টে 100 এবং সেকেন্ড পার্টে হচ্ছে 50 এবং সেখানে একটু বাড়ে, আমরা এটার মতোই ধরলাম, যদিও সংখ্যাটা বেড়ে যায় আমরা এই পর্যন্তই ধরলাম। তাহলে কত? আবার 90টা, তার মানে 6 এ 90টা, 7 এ 90টা এবং 8 এ 90টা রাইটিং পার্ট মুখস্থ করছে। তার মানে আমরা যদি বলি সে 1 বছরে কত? 3টা ক্লাস 90, 3 9 27, 270টা মুখস্থ করছে, তাই তো? এবার আসেন নবম শ্রেণীতে, ইংলিশ ফার্স্ট পার্টে 100 মার্ক এবং সেকেন্ড পার্টেও 100 মার্ক। তার মানে এইখানে যদি আমরা 100 তো ধরতেই পারি, যেহেতু এদের অষ্টম শ্রেণীতে 90 এবং এখানে মার্কস বাড়তেছে, এখানে টপিক বাড়তেছে, আমরা কমিয়ে ধরলাম 100, তাহলে পেলাম 100। এবার চিন্তা করে দশম শ্রেণী, এখানে কোনোভাবে 100তে
কভার দিতে পারছে না, কারণ একটা বোর্ড এক্সাম থাকে। তাহলে এখানে আপনার আনুমানিক ধরতে হবে 130 থেকে 150। ধরলাম আমরা 130। যদিও এই সংখ্যাটা 130 কোনোভাবেই কভার হওয়ার কথা না, বরং এর চেয়ে বেশি প্রয়োজন, আমরা কমিয়েই ধরলাম। তাহলে 130 আর 270 কত? আমরা পাচ্ছি এখানে 400 আর 100 500। তার মানে দশম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থী, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থী প্রায় 500 রাইডিং পার্ট মুখস্থ করে। কিসের জন্য? পরীক্ষার জন্য। এবং পরীক্ষার পরের রাত্রে বা পরের দিনে সে আসলে এগুলোকে ভুলে যায়। এবার আসি, এইটা ফার্স্ট ইয়ার, ওইখানে অন্ততপক্ষে আপনার ধরেন 150টা পড়া লাগতেছে, এটা ফার্স্ট ইয়ারে, বা আপনি 120টাই ধরেন যে 120টা পড়া লাগতেছে, তাহলে এটা ফার্স্ট ইয়ারে ধরলাম যে আমরা কতটা পড়তেছি, একটু মুছে নেই। এইটার ফার্স্ট ইয়ারে আমরা ধরলাম যে আমরা 120টা পড়ছি। তাহলে সেকেন্ড ইয়ার যেহেতু এইচএসসি আছে, 120টা কি হবে? অন্তত পক্ষে আমরা 150টা ধরতে পারি। যদিও এসএসসিতে যেহেতু আমাদের 150টা, এইচএসসিতে 150টা হওয়ার কথা না, আমরা কমিয়েই ধরলাম। তাহলে এখানে দাঁড়াচ্ছে টোটাল 270। 270 আর 500 কত দাঁড়াচ্ছে? 770। একটু চিন্তা করে দেখেন, আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শুধুমাত্র রাইটিং পার্ট 770টা পরীক্ষার জন্য মুখস্থ করেছি, কিন্তু তবুও আমরা বলতে পারি না, তবুও আমরা লিখতে পারি না, তবুও আমরা শুদ্ধ উচ্চারণে রিডিং পড়তে পারি না, এমনকি শুনে কিছুই বুঝতে পারি না। ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম। এখন প্রশ্ন হচ্ছে কেন? আচ্ছা, শুধুমাত্র কি এই 770? টোটাল আমরা পেলাম 770। শুধুমাত্র কি এই 770? আরো তো প্রচুর মার্কস গ্রামার ক্যারি করে, এবং ইংলিশ ফার্স্ট পার্টে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, রিঅ্যারেঞ্জ, টেবল, ম্যাচিং, এগুলা আরো হিউজ অ্যামাউন্টস হচ্ছে ক্যারি করে। তো আমরা ওই সব বাদ দিয়েও যদি শুধুমাত্র রাইটিং পার্টটার দিকে ফোকাস করি, তাও 770। অথচ মেজর পার্টটা আমরা বাদই দিয়েছি, মেজর পার্ট। কারণ এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে 100 মার্কস, এর মধ্যে এখানে আমরা পাচ্ছি কত? 30 মার্কস, আর 70 মার্কস বাদ দিয়েছি। সপ্তম শ্রেণীতে ইংরেজি দ্বিতীয় পত্রে রাইটিং পার্ট মাত্র 20 মার্ক, গ্রামার পার্ট হচ্ছে 30 মার্কস, ওই 30 মার্কস বাদ দিয়েছি। প্রত্যেক ক্লাসে তো ঠিক এভাবে বাদ দিয়ে নিয়েছি। তাই এই পোরশনটার দিকে যদি খেয়াল করি, সংখ্যাটা কিন্তু কম নয়। আমরা যদি অনুভব করে পড়ি, আমরা যদি চিন্তা করি যে কেন পড়ছি, আদতে ভাষাটা শেখার জন্য পড়ছি, ওই ভাষায় জ্ঞান অন্বেষণের জন্য পড়ছি, ঠিক আমরা যদি শুধুমাত্র এই চিন্তাটা করে পড়তে পারতাম, তাহলে হয়তো আমাদের এই 7 বছরে ইংরেজিতে আমাদের একটা নেটিভ ফ্লুয়েন্সি চলে আসতো। কারণ স্টিফেন ক্র্যাশ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরিতে যে বর্ণনা দিয়েছে, কেউ যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শেখার উদ্দেশ্যে 5 থেকে 7 বছর সময় ব্যয় করে, তার নেটিভ ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। তাহলে চিন্তা করুন, আমরা যেখানে ইংরেজি না বলতে পারছি, না রিডিং পড়তে পারছি, না লিখতে পারছি, না শুনে বুঝতে পারছি, সেখানে স্টিফেন ক্র্যাশ একজন লিঙ্গুইস্ট, উনি কি বলছে যে নেটিভ ফ্লুয়েন্সি অর্জন করবে। তার মানে কোথাও একটা ঝামেলা আছে। কোথায় ঝামেলা আছে এটা আপনারা চিন্তা করুন। আপনাদের সামনে উপস্থাপন করেছি, এর ব্যাখ্যা আমি করার চেষ্টা করেছি, কিন্তু সিদ্ধান্তে আপনাদের পৌঁছাতে হবে, এবং সিদ্ধান্তকে পুঁজি করে আপনি নতুন ভাবে চিন্তা করতে হবে যে আপনি ইংরেজিটা শিখতে চান, কোন প্যাটার্নে যেতে হবে। আশা করি আপনারা ধরতে পারছেন কোথায় একটা সমস্যা হচ্ছে। এবার আসুন এই বিশ্লেষণে আরো গভীরে প্রবেশ করি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থী একটি টার্মে 1250 মার্কসের পরীক্ষা দিয়ে থাকে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে। তাহলে 3টি টার্মে টোটাল 3750 মার্কসের পরীক্ষা দিয়ে থাকে। টেস্ট, প্রি টেস্ট এগুলোকে আমরা বাদ দিলাম, জাস্ট এভারেজে 3টা টার্ম ধরে
আমরা ক্যালকুলেশন করলাম যে 3750 মার্কের পরীক্ষা দেওয়া লাগে। এবার আসি আমরা যে রাইডিং পার্ট কভার করেছি, একটা হিউজ অ্যামাউন্ট যে মুখস্থ করেছি, তার জন্য কত মার্কস থাকে। তার জন্য আমি ক্যালকুলেশন করে পেয়েছি 1350 মার্কস থাকে। চিন্তা করে দেখুন, টোটাল পরীক্ষা দিচ্ছি 3750 মার্কসের, এর মধ্যে রাইডিং পার্ট 1350 মার্কস। তার মানে বলতে পারি আমরা 3 ভাগের 1 ভাগ মার্কস নিয়ে আমি এই ভিডিওতে কথা বলেছি, আরো 2 গুণ মার্কস প্রায় রয়ে গিয়েছে। অর্থাৎ সেখানে আমাদের প্রচুর একটা সময় ব্যয় হচ্ছে। মানে আমি যা বলতে চাচ্ছি, আপনি যদি শুধুমাত্র এই রাইডিং পার্ট 1350 মার্কস তাও যদি ভালোভাবে ফিল করে পড়তেন, বা আমাদের শিক্ষার্থী সেই মার্কসটা যদি ফিল করে অনুভব করে পড়তো, তাহলে হয়তো তার ইংরেজি বলা, শুনে বুঝতে পারা, নিজের ভাষাটা লিখতে পারা এবং অনর্গল ইংরেজি রিডিং পড়তে পারা, শুদ্ধ উচ্চারণে রিডিং পড়তে পারা অন্তত পক্ষে একটা অবস্থানে যেত। এখন তারপরেও কেন পারে না? হয়তো আপনি বলতে পারেন যে ইংরেজির অ্যানালাইসিসে পুরোটাই দেখি ম্যাথমেটিক্স। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি এই বিষয়টাকে ডিল করতে হবে। আমাদের এই পরীক্ষা বেসড যে ইংরেজি ভাষা শিক্ষা, সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে, এটা একটা প্রশ্নের বিষয় থেকেই যায়। এখন প্রশ্ন জাগতে পারে, সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা কি আমাদের শিক্ষা ব্যবস্থায়, বা সমস্যাটা কি আমাদের স্টুডেন্টদের মেন্টালিটিতে, না সমস্যাটা আমাদের শিক্ষকদের, না সমস্যাটা তিনটা মিলিয়েই একটি জটিল সমস্যা? প্রশ্ন আমার, চিন্তা করবেন আপনারা, সিদ্ধান্তে পৌঁছাবেন আপনারা। এবার আসি, সে যে স্টিভেন ক্রিয়েশন বলেছিল, বা তার যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের থিওরি, সেই থিওরির মধ্যে 5 থেকে 7 বছর যদি কেউ দ্বিতীয় কোনো ভাষা শেখার উদ্দেশ্যে ইনভলভ থাকে, তার নেটিভ লাইক ফ্লুয়েন্সি আসে। তাহলে আমরা কিন্তু বাদ দিয়েছিলাম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তাহলে একটু খেয়াল করেন, এবার আসি 1 থেকে 5। একজন শিক্ষার্থী যদি ওই লার্নিং এনভায়রনমেন্ট পায়, তার জন্য এই 1 থেকে 5 এই 5 বছরই যথেষ্ট ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য, ইংরেজিকে নিজের মনের ভাষাটা ব্যক্ত করতে পারার জন্য, ইংরেজিতে কমিউনিকেট করতে পারার জন্য, ইংরেজি শুনে বুঝতে পারার জন্য, ইংরেজি অনর্গল লিখতে পারার জন্য এবং স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশনে রিডিং করার জন্য। অর্থাৎ ইংরেজি ভাষার 4 স্কিলসই সে কি করতে পারবে, এই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এই সময়টাতেই আয়ত্ত করতে পারবে। অথচ এর পরেও আমরা আরো 7টা বছর কি করছি, ব্যয় করছি। কিন্তু ইংরেজি আমাদের সেই আগের জায়গায় স্টাক, থেমে আছে। এবার সেই ইউনিভার্সিটি লেভেলে এটা আসলে বলাটা কতটা যৌক্তিক হবে আমি জানি না, তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি আমার ব্যাচে দেখেছি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে অনেক শিক্ষার্থী ইংরেজি ভালোভাবে বলতে পারছে না। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে কি ধরে নিব যে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ইংরেজি আসলে শেখাচ্ছে না, বরং পড়াচ্ছে? এটা কি ধরে নিব? না, আমি এটাও ধরতে চাই না। আমি স্পেসিফিক ভাবে কোনো কিছু ধরতে চাই না, আমি শুধুমাত্র বিশ্লেষণটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সিদ্ধান্ত আপনি নেবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনার চিন্তার দুয়ার খুলবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।